হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে যাবেন আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি খুবই একটা ইন্টারেস্টিং বা একটু কন্ট্রোভার্সিয়ালও আই থিঙ্ক হতে পারে এবং ইনফরমেটিভও এরকম একটা ভিডিও। তো অ্যাকচুয়ালি আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা এই বাকশাল ওয়ার্ডটির সাথে পরিচিতি লাভ করেছি এবং আপনারাই বলেছিলেন শেখ মুজিবুর রহমানের সাথে বাকশাল শব্দটি আর কি বসিয়েছিলেন এবং তিনি কোথাও গিয়ে তার সাপোর্টার ছিলেন বা তিনি নিজেই বাকশাল ঘোষিত করেছেন নিজেকে। তো এরকম কিছু কাইন্ড অফ আমরা দেখেছিলাম কমেন্টস এবং আপনাদের এই নিয়ে মানে অনেক রিকোয়েস্টও ছিল। তো সেই জন্যই আর কি আরো ভিডিওটা আনা, প্লাস আমরা নিজেরাও জানতে কৌতূহলী বা জানতে ইচ্ছুক। তো সবটা মিলিয়ে আর কি ভিডিওটা এনেছি আজকে আমরা, যার টাইটেল হচ্ছে বাকশাল, শেখ মুজিবুর রহমান কেন বিতর্কিত এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, এবং যার থাম্বনেলও হচ্ছে বাকশাল কি এবং কেন, এবং চ্যানেল নেম হচ্ছে বিবিসি নিউজ বাংলা। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখে শুরু করি। সমাজ যেন ঘুরে ঘুরে গেছে, এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। নতুন সিস্টেমে যাচ্ছি আমি। শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২৬শে মার্চ ঢাকায় এক জনসভায় বাকশাল নিয়ে বক্তব্যে ঘুণে ধরা সমাজ পাল্টানোর কথা বলেছিলেন, কিন্তু এর প্রেক্ষাপট নিয়ে অনেক বিতর্ক হয়েছে। বিশ্লেষকদের অনেকে বলেছেন স্বাধীনতা সংগ্রামের নেতা শেখ মুজিব যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্ব নেয়ার অল্প সময়ের মধ্যেই রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। সেই পরিস্থিতি তাঁকে একদলীয় শাসন ব্যবস্থার পথে নিয়ে যায় বলে তারা মনে করেন। শেখ মুজিবের জীবন ও রাজনীতি নিয়ে গবেষণা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক খুরশিদা বেগম। তিনি বলছিলেন, বাকশাল গঠনের পেছনে প্রতিকূল রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়ার বিষয় যেমন ছিল, একই সাথে মুক্তিযুদ্ধের চেতনা টিকিয়ে রাখার প্রশ্ন ছিল বলে তিনি মনে করেন। যুদ্ধ পরবর্তী অবস্থা যেটা ছিল, একেবারেই যুদ্ধ বিধ্বস্ত দেশ। আমাদের কলকারখানা সব নষ্ট, ভেঙে গেছে, রাস্তাঘাট অবকাঠামো নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাজ চলছে না, কোষাগার শূন্য, ওদিকে ১ কোটি মানুষ ফিরে আসছেন ভারত থেকে। এই যে একটা অবস্থা, এই অবস্থার মধ্য থেকে আমরা দেখলাম সাম্রাজ্যবাদী শক্তিগুলো কিন্তু বসে থাকলো না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও ভালো ছিল না। এরকম একটা পরিস্থিতিতে দেশটাকে সামাল দিতে বঙ্গবন্ধু এক পর্যায়ে এই বাকশাল গঠন করেছেন বলে আমি মনে করি। বাকশালের প্রেক্ষাপট আলোচনায় এলেই বিশ্লেষকদের অনেকের কথায় সেই সময়কার নৈরাজ্যকর একটা পরিস্থিতির কথা উঠে আসে। সেই পরিস্থিতির দায়কার তা নিয়েও নানা আলোচনা রয়েছে। লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর বলেছেন, শেখ মুজিবের জন্য তার দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। অন্যদিকে দলের একটা অংশ বেরিয়ে যাওয়ার পর সরকার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। তখন বিরোধীদের উপর নিবর্তনমূলক ব্যবস্থা নিয়েও পরিস্থিতি সামলাতে না পেরে শেখ মুজিব সব ক্ষমতা নিজের হাতে নিয়ে বাকশাল গঠন করেছিলেন বলে মিস্টার ওমর উল্লেখ করেছেন। ওই সময়ে প্রশাসন থেকে আরম্ভ করে আওয়ামী লীগ দল ইত্যাদির মধ্যে একটা ভাঙন তৈরি হয়েছিল, যে ভাঙনটা তথাকথিত ওই যে আওয়ামী লীগের যে সংগঠন ছিল এইটা দিয়ে সামাল দেওয়া সম্ভবপর ছিল না। সেখানে তখন অন্যান্য তাদের সহমতের যে দল টিপিবি বা অন্য তাদেরকে নিয়ে একটা অর্গানাইজেশন করার দরকার ছিল যেটা সামাল দিতে পারে, এটা শেখ মুজিব মনে করেছিলেন এবং সেজন্যই তিনি বাকশাল করেছিলেন। আওয়ামী লীগের একটা অংশ বেরিয়ে গিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার কথা বলে জাসদ নামের দল গঠন করেছিল। দেশের বিভিন্ন অঞ্চলে সর্বহারা বা চরমপন্থী কিছু বাম দলের সশস্ত্র তৎপরতাও চলছিল। আওয়ামী লীগের নেতারা সেই সময়ের নৈরাজ্যকর পরিস্থিতির জন্য জাসদ এবং চরমপন্থী দলগুলোর উপরই দায় চাপিয়ে থাকেন। আওয়ামী লীগ নেতা নুহ আলম লেনিন বাকশাল প্রতিষ্ঠার সময় আওয়ামী লীগের মিত্র কমিউনিস্ট পার্টির রাজনীতিতে ছিলেন। মিস্টার লেনিন বলেছেন, দুর্নীতি, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ৭৪ সালের দুর্ভিক্ষ সব মিলিয়ে সংকটের মুখে বাধ্য হয়ে বাকশাল গঠন করা হয়েছিল। দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে একদিকে আওয়ামী লীগের অভ্যন্তর থেকে জাসদ নামে বেরিয়ে গিয়ে তারা জাসদ ছাত্রলীগ এবং রাজনৈতিক দল করলো, গণবাহিনী পর্যন্ত তারা করলো সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের তথাকথিত বিপ্লব করার চিন্তা থেকে। অন্যদিকে আগে থেকেই আমাদের এখানে অতি বাম, তাদের মধ্যে যেমন ছিল
সরবরাহ পার্টির যারা দেশের বিভিন্ন অঞ্চলে শ্রেণীশত্রু খতমের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চললো, বিভিন্ন জায়গায় হত্যা, সন্ত্রাস, বাড়িঘর লুট, সম্পদ লুট। এইভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে তখনকার জাসদ আক্রমণ পরিচালনা করে। সেটার পরে সরকারও নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার মতো উপক্রম হয়। 1974 সালে আরেকটি ঘটনা ঘটেছিল, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়। তখনই বঙ্গবন্ধু ভাবতে শুরু করেন যে রাষ্ট্রীয়ভাবে একটা দল গঠন করে সকল সামাজিক শক্তিগুলোকে, রাজনৈতিক শক্তিগুলোকে একত্রিত করে রাষ্ট্রীয় পুনর্গঠনের কাজটি চিন্তা করলেন। বিশ্লেষকদের অনেকে আবার প্রেক্ষাপটকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন। তারা মনে করেন বাংলাদেশের স্বাধীনতা লাভের পর প্রত্যাশা অনুযায়ী গণতন্ত্রের সুফল মানুষের কাছে পৌঁছানো যায়নি। সে কারণে রাজনীতি এবং অর্থনীতি সব দিক থেকেই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলছিলেন, শেখ মুজিবের ক্ষমতা অল্প সময়ের মধ্যেই চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তার রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হয়েছিল এবং এই যুদ্ধটা যখন হয়েছে জনগণের ভিতরে যেরকম আশা আকাঙ্ক্ষা বেড়েছিল, সেরকম জনগণ এটাও বুঝেছিল যে আমরা দরকার হলে অস্ত্র ধরে আমরা আবার সরকারকে চ্যালেঞ্জ করতে পারবো, যেটা আপনার এই বামপন্থীরা করেছিল তার রিজিমকে চ্যালেঞ্জ করার জন্য। উনি তো পুরোপুরি ডেমোক্রেসি এস্টাবলিশ করতে পারেন নাই, তারা যেহেতু ওনার রিজিমকে চ্যালেঞ্জ করা হয়েছে। এই যারা আপনার তখন বাম দলের ছিল আর কি, এবং যারা আপনার বৈজ্ঞানিক সমর্থন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা হয়েছিল, সেখানেই তো ওনার চ্যালেঞ্জ করেছে। সেই জন্য এটা করা হয়েছিল। বেসিক্যালি আমি আমার অ্যানালাইসিস হলো তাই। 1974 সালের 17 মার্চ ঢাকার রমনা এলাকায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলীর বাসভবন ঘেরাও করেছিল জাসদ। তখন সেখানে গোলাগুলি হয়েছিল এবং হতাহত হয়েছিল অনেক মানুষ। এর আগে 2 বছর ধরে অনেক রাজনৈতিক নেতা কর্মীকে হত্যা, খাদ্য ও পাটের গুদামে আগুন, থানা লুটের মতো নাশকতা চলছিল দেশের বিভিন্ন অঞ্চলে। আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা ডাক্তার এস এ মালেক বলছিলেন, সেই সময়ের পরিস্থিতি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় সামাল দেয়া সম্ভব ছিল না। আসলে সেদিন 72-এর সংবিধান প্রণয়ন করে সংসদীয় নির্বাচন দিয়ে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হলো, কিন্তু আমরা কি দেখলাম, একদিকে সংসদীয় অবাধ গণতন্ত্র, অন্যদিকে হোম মিনিস্টারের বাড়ি আক্রমণ, 5 জন সাংসদকে মেরে ফেলে দেওয়া হলো, রেল লাইন তুলে ফেলে দেওয়া হলো এবং স্বাধীনতা বিরোধী শক্তি সেখানে তৎপর হলো। ইন সাচ এ সিচুয়েশন বঙ্গবন্ধুর পক্ষে আমার মতে পার্লামেন্টারি ডেমোক্রেসি দিয়ে দেশ শাসন করা সম্ভব ছিল না। এজন্যই তিনি এমন একটা সিস্টেমে দিকে গেলেন, একটা জাতীয় ঐক্য। তিনি সমস্ত লোককে ঐক্যবদ্ধ করে একটা দ্রুত উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের দিকে তিনি এগিয়ে যেতে চেয়েছিলেন। বাকশাল কোনো বিপ্লব নাকি একনায়কতন্ত্র ছিল, এ নিয়েই বিতর্ক চলে। 1975 সালের 7 জুন যখন প্রতিষ্ঠা করা হয়েছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল, তখন বিলুপ্ত করা হয়েছিল আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দল। রাষ্ট্রের নিয়ন্ত্রণে 4টি পত্রিকা রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। বদরুদ্দিন ওমর বলেছেন, বাকশাল ছিল একনায়কতন্ত্র, সেজন্য মানুষ তা গ্রহণ করেনি। বাকশালটা গঠন করার পরে দেশের উপরে নিদারুণ ফ্যাসিস্ট জুলুম আরম্ভ হয়ে গেছিল। সব দলকে বন্ধ করে দিয়ে, নিষিদ্ধ করে দিয়ে, সমস্ত খবরের কাগজ নিষিদ্ধ করে দিয়ে, লোকদেরকে ধরপাকড় করে ব্যাপকভাবে জুলুম করেছিলেন। কৃষক শ্রমিকের সাথে বাকশাল সংগঠনের কোনো সম্পর্ক ছিল না। এটা কি সহজ জিনিস নাকি? সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিলাম, অনেক হাজার হাজার লোককে জেলে দিলাম, এটা কি ফেলনা জিনিস? সেজন্যই লোকে মনে রাখে, বুঝলেন, এবং সমালোচনা করে। তবে শেখ মুজিব বাকশালকে দ্বিতীয় বিপ্লব হিসেবে ঘোষণা করেছিলেন। ডাক্তার এস এ মালিকের বক্তব্য হচ্ছে, গ্রামে গ্রামে বহুমুখী সমবায় প্রতিষ্ঠা করে মালিক তার জমি দেবেন এবং রাষ্ট্রের অর্থে ভূমিহীন কৃষক সেই জমিতে আবাদ করবেন। সেই উৎপাদিত ফসল 3 ভাগে ভাগ হবে। আর শিল্প কারখানা পরিচালনায় শ্রমিকের প্রতিনিধি রেখে তাদের অধিকার নিশ্চিত করা। এই 2টি কর্মসূচিই ছিল বাকশালের অন্যতম প্রধান বিষয়। ডাক্তার মালিক উল্লেখ করেছেন, জেলায় জেলায় গভর্নরের নেতৃত্বে কাউন্সিল গঠন করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করার পদক্ষেপও নেওয়া হয়েছিল। প্রথম কথা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, ডেমোক্রেটাইজেশন। তিনি চেয়েছিলেন গণপ্রশাসন, জনগণের প্রতিনিধি নির্বাচিত গভর্নর্স কাউন্সিল হবে, তার সাথে সরকারি কর্মচারীরা থাকবে, সর্বশ্রেণীর লোক থাকবে, সুতরাং ডিসেন্ট্রালাইজ হবে। 2 নম্বর হচ্ছে কম্পালসরি মাল্টিপারপাস কোঅপারেটিভ, যেখানে তিনি ভূমিহীনদের স্বার্থ রক্ষা করবেন। সুতরাং এই যে বলা হয় তিনি একদলীয়, তিনি তো মাওসুতিকের মতো, লেনিনের মতো বিপ্লব ওভাবে হয়নি। এটা হয়েছে পিপলস ডেমোক্রেসি তিনি এস্টাবলিশ করতে চেয়েছিলেন এবং তিনি পরিষ্কার বলেছিলেন, কোন দেশের মন্ত্রতন্ত্র আমি আমদানি করব না।
পার্লামেন্টারি পার্টি যখন ওসমানী, মইনুল হোসেন এরা যখন বক্তৃতা করলো এর বিরুদ্ধে, তখন তিনি 19 জন বক্তৃতা পরে বঙ্গবন্ধু বলেছিলেন, আই আন্ডারস্ট্যান্ড দ্য সেন্টিমেন্ট অফ মেম্বার্স অফ পার্লামেন্ট, আই উইল গ্রো ফর এ ফ্রেশ ম্যান্ডেট। তিনি বলেছিলেন, আমি এটা সাময়িকভাবে এই ব্যবস্থা যাচ্ছি আজকের দেশের দুর্যোগ এটা মোকাবেলা করার জন্য, এবং যদি সবকিছু ঠিক হয় তখন আমি আবার গণতন্ত্রে ফিরে আসবো, এরকম কথা তিনি বলেছিলেন। বিশ্লেষকদের অনেকে বলেছেন 60 এবং 70-এর দশকে বিশ্বে সমাজতান্ত্রিক আন্দোলনের বিস্তার ঘটেছিল এবং তার প্রভাব বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেও ছিল। সেই প্রেক্ষাপটে সমাজতন্ত্রের ধারণা থেকে বাংলাদেশের বাস্তবতায় বাকশালের কর্মসূচি ঠিক করা হয়েছিল বলে তারা মনে করেন। খুশিদা বেগম বাকশালকে দেখেন শেখ মুজিবের দর্শন হিসেবে। এটি বঙ্গবন্ধুর দর্শন। তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন এবং ওই মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে একটা পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য তার দর্শনকে বাকশাল রূপে এনে সেই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। যদিও বাকশালকে কৃষক শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং সমাজে সাম্য প্রতিষ্ঠার কর্মসূচি হিসেবে তুলে ধরেন এর সমর্থকরা, কিন্তু সে সময় বাকশাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছিল এবং সেজন্য এর পক্ষে জনসমর্থন পায়নি বলে বিশ্লেষকদের অনেকে মনে করেন। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলছিলেন, বাকশালের আদর্শের ভিত্তিতে এবং সাংগঠনিক কাঠামোতে দুর্বলতা ছিল। এটা বেসিক্যালি আদর্শের ভিত্তিতে অত্যন্ত দুর্বল ছিল, কারণ বাকশালের মধ্যে একটা ওয়ান পার্টি স্টেট করতে হলে সেই পার্টিটার যে কত আপনার গ্রাম গঞ্জ সেসব জায়গায় একেবারে কমিউনিস্ট পার্টি যেরকম আছে একেবারে লোকের ভিতরে ঢুকে করতে হয়, ইডিওলজিক্যাল বেসিসটাকে স্ট্রং করে নিয়ে আসতে হয় গ্রাসরুট লেভেল থেকে। সেই জাতীয় ভিত্তি এটা ছিল না, যে কারণে জনগণের খুব অসন্তুষ্টি দেখা দিয়েছিল। বাকশাল প্রতিষ্ঠা একটা ভুল পদক্ষেপ ছিল বলে বিশ্লেষকদের অনেকে আবার মনে করেন। তবে আওয়ামী লীগ বাকশালকে সে সময় জাতীয় ঐক্য সৃষ্টির জন্য আদর্শ ভিত্তিক কর্মসূচি হিসেবে তুলে ধরে। নুহ আলম নেনিন বলছিলেন, বাকশাল পুরোপুরি কার্যকর হওয়ার কথা ছিল 1975 সালের 1 সেপ্টেম্বর থেকে। তার আগেই পট পরিবর্তনের কারণে এর ভালো মন্দ দেখার সুযোগ হয়নি বলে তিনি মনে করেন। একটা ভুল কি শুদ্ধ যদি বলেন, সেটা মূল্যায়ন করার সময় তো আমরা পেলাম না। এই নতুন সিস্টেম কার্যকর হওয়ার আগেই তো তাকে হত্যা করা হলো এবং সময় তো তিনি পাননি। কাজেই সেটা সফল হয়েছে না ব্যর্থ হয়েছে এটা মূল্যায়ন করার সুযোগ কিন্তু আমরা পাইনি, কারণ সেই সময় তিনি পাননি। বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বাকশালের সমর্থনে যুক্তি দিয়ে এর ইতিবাচক দিক তুলে ধরা হয়। তবে আওয়ামী লীগ 1975 সালের সেই জানুয়ারির পরিস্থিতিতে ফিরে যেতে পারে দলটির নেতাদের এমন কথা বলতে শোনা যায় না। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো বাকশাল কি কিভাবে এসেছিল বাংলাদেশে বা মানে আসতে চেয়েছিল এবং কে তার জন্ম দিতে চেয়েছিল এবং কেন দিতে চেয়েছিল এবং কি কি প্রভাব পড়েছিল সবটাই আমরা পুঙ্খানুপুঙ্খভাবে এখানে দেখতে পেলাম। এবং বাকশাল সম্পর্কে আমি ভাবছিলাম যে বাকশাল হয়তো কোনো একটা এমন ওয়ার্ড যেটা হয়তো বাইরে থেকে আমদানি করা হয়েছিল, বা বাকশাল হয়তো এমন কোনো প্রথা যেটা হয়তো প্রণয়ন করা হচ্ছিল। বাট এখানে দেখলাম যে বাকশাল কথার অর্থও একটা রয়েছে, যে বাংলাদেশ শ্রমিক কৃষক আওয়ামী লীগ, হ্যাঁ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, তো সেটা মিলে হচ্ছে বাকশাল। তো এটাও জানলাম, হ্যাঁ এটা জানা ছিল না। এবং এর মাধ্যমে এটা আমরা জানলাম যে তিনি কোথাও কি এক মানে এটার একটা আলাদা পরিভাষা একনায়কতন্ত্রই আমরা বুঝলাম এবং তিনি সেটাই কায়েম করতে চেয়েছেন। সে বলতে শেখ মুজিবুর রহমানের কথা এখানে বলা হচ্ছে। এবং যখনই এরকম হয়ে তখন গণতন্ত্র কোথাও গিয়ে পরিহাসে পরিণত হয় এবং মানে এত কিছু সংগ্রাম, এত কিছু আন্দোলন, বিদ্রোহ, যুদ্ধ সবকিছুর পর বাংলাদেশের স্বাধীনতা অর্জন, তো অনেকটা মানুষের বিশ্বাস ভরসা কোথাও গিয়ে হয়তো বঙ্গবন্ধুর উপর, এবং তার জন্য তাকে নাম দেওয়া হয়েছিল বঙ্গবন্ধু বা জাতির জনক। তো তার কোথাও গিয়ে এটা মনে হয়েছিল যে হয়তো তিনি পারেন, মানে কোথাও গিয়ে হয় যে কনফিডেন্সটা এখন ওভার কনফিডেন্সে চলে যায় বা মানুষের মধ্যে এতটাই হয়তো মানে একটা নার্সিসিস্ট যে ব্যাপারটা আর কি, মানে নিজেই আমি সর্বে সর্ব বা আমি ছাড়া আর কেউ পারবে না, আমি তো
সৃষ্টিকর্তা, মানে এরকম টাইপের একটা কাইন্ড অফ ভাইব আর কি এই ভিডিওর মাধ্যমে পেলাম। এবং তিনি হয়তো কোথাও গিয়ে নিজেকে এরকমই একটা জায়গায় মনে করছেন তিনি বাংলাদেশের ত্রাণকর্তা রক্ষাকর্তা হিসেবে নিজেকে দেখতে এসেছে, এবং তার কোথাও গিয়ে মনে হয়েছিল যে আমি ছাড়া বাংলাদেশের এই হাল আর ঠিক করতে কেউ পারবে না। এবং সেখান থেকে কিন্তু এই বাকশাল এই যে প্রথা এটার উৎপত্তি এবং এর মাধ্যমে যে মানুষদের শান্তিতে ছিল সেটা কিন্তু নয়, অনেক লুটপাট, জোর জুলুম, অত্যাচার, অনেক শোষণ, বঞ্চনা, সমস্ত কিছু শিকার বাংলাদেশের সাধারণ জনগণ হয়েছে। এবং তার জন্যই কোথাও গিয়ে হয়তো পরবর্তীতে আওয়ামী লীগের যেটা আমরা দেখেছি বা শেখ মুজিবুর রহমানের যা পরিণতি দেখেছি সেটা হয়তো দেখা গেছে। তো কোথাও গিয়ে মানে একটা কোথাও গিয়ে লিঙ্ক কানেক্ট করছে, বা কোথাও হয়তো এই বাকশাল তার যে নীতি প্রণয়ন সেটাও হয়তো কোথাও গিয়ে দায়ী বলে মনে করা হয়। এখানে বাকশাল নীতি প্রণয়নের ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম যে তিনি ব্যাপারটা বললেন যে অনির্দিষ্টকালের জন্য, কোনো পার্টিকুলার সময় লিমিট ছিল না, এবং তিনি বললেন যে এটা যদি পরবর্তীকালে যার জন্য এই বাকশাল প্রথা কায়েম করা হচ্ছে সেগুলো যদি মিটে যায় তাহলে আবার পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনা হবে। মানে এর কোনো কিন্তু যে টাইম পিরিয়ড নেই যে হ্যাঁ 5 বছরের জন্য এটা চালু করা হচ্ছে, 5 বছর বাদে আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট হবে। শেষটা কোথায় সেটা তো তার কাছে নাও হতে পারে, তিনি তখনও বলতে পারেন না এখন তো পুরোপুরি শেষ নয় সেটা। এবং কোনো দেশ কিন্তু পুরো মানে একদম জিরো দুর্নীতি বা জিরো একদম কোনো কিছু থাকে না, কিছু না কিছু লেগেই থাকে। তো সেটার অজুহাতে তিনি যদি টানতেন না এখনো তো এখানে হচ্ছে ওখানে হচ্ছে চলো টানি ব্যাপারটা, তো এটা খুবই হাস্যকর। মানে বর্তমানে যেটা আমরা কোথাও গিয়ে রাশিয়া আর চীনের ক্ষেত্রে দেখতে পাই যে তাদের যে কমিউনিস্ট পার্টি রয়েছে তারা দীর্ঘকালীন শাসন করেই যাচ্ছে, এবং সেখানে যারা বিরোধী শক্তি রয়েছে তারা সেখানে মানে থাকে না। আর এখানে তো দেখলাম বিরোধী শক্তি বা বিরোধী কোনো পার্টি কোনো অস্তিত্বই থাকছে না, একটাই দল থাকছে এবং তার মহানেতা থাকছে বাকশাল প্রথার মাধ্যমে শেখ মুজিবুর রহমান। এবং এখানে কোথাও গিয়ে একটা ডিক্টেটরশিপ চালু করার একটা ব্যবস্থা শুরু হচ্ছিল কোথাও গিয়ে। তো এই জিনিসটা আপনারা বলতেন, বাট আমরা এই বাকশাল জিনিসটার সাথেই পরিচিত ছিলাম না, বাট এখন বুঝতে পারছি যে আচ্ছা এই ধরনের ব্যাপার স্যাপারগুলো। এবং তারপরে যে এই এখানে কিন্তু একটা কথা বলা হলো যে এইটা যে সঠিক ছিল বা ভুল ছিল সেই মূল্যায়নটা করার সময়টা পাওয়া হয়নি, কিন্তু তার আগেই তাকে হত্যা করা হয়েছিল। এটা কোথাও কি ঠিক কথা, বাট আমরা পৃথিবীব্যাপী এত ডিক্টেটরশিপ দেখেছি, তো সেখানে তারা যে মানে দেশের ভীষণ উন্নয়ন করেছে এবং তার সাথে সাথে তাদের যে বিরোধী শক্তি বা বিরোধী যারা রয়েছে তাদেরকে কিভাবে ধ্বংস করেছে একদম পৈশাচিক বর্বরতার মাধ্যমে, সেই নজিরও রয়েছে। তো এমন নয় যে এটা চালু হলে আমরা দেখতে পারতাম, আমরা কিন্তু বাইরেও দেখেছি এবং আজও দেখে যাচ্ছি এত বছর পরেও কোথাও গিয়ে। তো এটা মানে আমার মনে হয় না যে এই কথাটা এখানে লজিক রাখে। এবং তার সাথে সাথে মানে তিনি যে মানে সাম্যের কথা বললে আর কি মানুষের ভরসা পেয়েছিলেন, এবং 7ই মার্চে তার যে ভাষণ ছিল এবং সেখানে দাঁড়িয়ে তিনি সবাইকে একসাথে আসতে বলেছিলেন, কিন্তু বিষয়টা একসাথে ছিল না, বিষয়টা কোথাও গিয়ে ক্ষমতা কুক্ষিগত করার মতো একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছিল। এবং একটা আমার প্রশ্ন রয়েছে যে এই যে মানে বাকশাল যে কৃষক শ্রমিক আওয়ামী লীগ যে দলটা হতো সেখানে কি মানে সমস্ত আওয়ামী লীগেরই লোক থাকতো, নাকি বাইরে যে মানে বিরোধী দলগুলো ছিল সব দল থেকে লোক নিয়ে মানে এই দলটা গঠন করা হতো? সেই বিষয়ে আমার একটা জানার ইচ্ছা রয়েছে, তো এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মানে যদিও মানে তার এই সমস্ত কিছু হওয়ার আগে তার মৃত্যু ঘটেছে এবং কি পরবর্তীকালে বাকশাল সেটা তার কোনো অস্তিত্ব থাকে না, কিন্তু সত্যি কথা বলতে যত যাই হয়ে থাক না কেন কখনোই গণতন্ত্রের অবসান এটা কাম্য নয়, বা আমি সর্বে আমিই পারবো সব ঠিক করতে। তো এই যে একনায়কতন্ত্র যে প্রথা এটাও কখনো কোনো সাধারণ মানুষ মেনে নেবে না, কারণ দেশটা সবার। তো আমরা একটা পার্টিকুলার মানুষকে ভরসা করে তার উপর সমস্ত কিছু আশা ভরসা অর্পণ করে দিলাম, এটা হয় না। বা যদি সে কিছু ভুল করেও থাকে তাকে বলা যাবে না, এটা আরো একটা অদ্ভুত বিষয়। তো যাই হোক মানে এই বিরোধিতা না থাকলে সেখানে কি সে নিজের ভুলগুলোও কিন্তু বুঝতে পারবে না, এবং সেটা ইচ্ছাকৃতও ভুল করতে পারে। হ্যাঁ, এবং ভুল করলেও সেগুলো যদি বিরোধিতা আসে সেগুলো কঠোরভাবে দমন করার চেষ্টা করবে, যেটা আমরা লাস্ট স্বৈরাচারী শাসনেও দেখতে পেলাম বাংলাদেশের শেখ হাসিনার সময়।
একদমই তাই। তো যাই হোক, এটাই একটা ভালো বিষয় যে বাকশাল প্রথা এটা লাগু হয়নি। এবার শেখ মুজিবুরের কেন তাকে হত্যা করা হয়েছিল বা কি জাস্টিফিকেশন, এইগুলোতে আমরা যাবো না, কারণ এটা একদম টোটালি একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার এবং এটা আপনাদের একান্তই আপনাদের দেশের ব্যাপার। তো এই সমস্ত নিয়ে আমরা কমেন্ট পাস করবো না। কিন্তু হ্যাঁ, এই যে বাকশাল প্রথা যেটুকু বিবরণ আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম, এটা সত্যি খুব কুখ্যাত বা একটা নিন্দনীয় বা এটা উচিত না, অনুচিত একটা বিষয়। তো হয়নি, এটাই আমার মনে হয় দেশের জন্য মঙ্গল। এবং যদি আমরা এখনকার প্রেজেন্ট ডেতে চলে আসি, আমরা ওই একই কথা আবার বলবো যে ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হয়েছে, কিন্তু কোনোভাবে যেন এটাও যেন কোনো একনায়কতন্ত্র বা মানে এক পেশে ব্যাপার না হয়ে যায়। তো যেটা বলা হয়েছে যে সবাইকে নিয়ে, সব জায়গা থেকে, সব স্তর থেকে মানুষ প্রতিনিধি নিয়ে সরকার গঠন হয়েছে এবং সাম্যের সরকার গঠন হয়েছে, সেটাই যেন হয়, সাম্য ব্যাপারটা যেন থাকে এবং এর পরবর্তীকালে ভোটিং এর মাধ্যমেও যেটা হবে সেটাও যেন সাম্য মেনটেন করা হয় এবং এই একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র এই টার্মগুলোই যেন না আসে এবং প্রত্যেকটা মানুষ যেন ভালোভাবে বেঁচে থাকতে পারে, এটাই হচ্ছে কাম্য। তবে একটা জিনিস আপনারা দেখলাম, আমাদেরকে একটা ভিডিওতে আমরা বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে আওয়ামী লীগেরই তো মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল, কিন্তু পরবর্তীকালে আপনারা বলেছেন যে আওয়ামী লীগের থেকেও বেশি আর কি মুক্তিযোদ্ধা ছিল হচ্ছে বিএনপিতে, মানে পরবর্তীকালে যখন বিএনপি গঠন হয়েছিল তখন নাকি বেশিরভাগ মুক্তিযোদ্ধাই নাকি বিএনপি থেকে বিলং করতো। তো এটা আমাদের জানা ছিল না, তো এটা আপনারা আমাদের বলেছেন, আমরা কমেন্ট বক্সে পড়েছি। আর এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনাদের এই বিষয়ে কোনো বক্তব্য থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদেরকেও পার্সোনালি ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।